হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি কাউন্সিলের ক্লাস 12-এর 4th সেমিস্টারের ভূগোলের যে সেকেন্ড যে সিলেবাস তার সেকেন্ড ইউনিটে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং ভূগাঠনিক প্রক্রিয়া সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে তার ভূ বহির্জাত প্রক্রিয়ার সম্মিলিত কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ এই সমস্ত কিছুর আলাদা আলাদা করে কিন্তু ক্ষয়, বহন, সঞ্চয় এগুলোর কিন্তু ভূমিরূপ সম্পর্কে আমরা জেনেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় বলতো, কোনো ভূমিরূপ আছে যেগুলোকে কিন্তু নির্দিষ্টভাবে যে শুধুমাত্র ওই এজেন্টের দ্বারাই, অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু বা সমুদ্র তরঙ্গ বা কোনো রাসায়নিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকারের দ্বারা সৃষ্ট হয়েছে, এটা কিন্তু স্পেসিফিকভাবে আলাদা করা যায় না। এরকম অনেক ভূমিরূপ আছে। আমরা যেমন ধরো হিমবাহ এবং জলধারা বা নদীর কাজের ফলে গঠিত ভূমিরূপ দেখেছি, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেখেছি। ঠিক সেই রকম টাইপের আমাদেরকে কিন্তু এই ক্লাসে, অর্থাৎ আমরা তো ধরো 9-10-এ তোমার নদী এবং হিমবাহ এবং জলধারা, বায়ু এবং জলধারা দেখেছি। তো এখানে কিন্তু আমাদের কিন্তু একটু বিস্তারিতভাবে জানতে হবে সেগুলো সম্পর্কে। আরও অনেক অনেক ভূমিরূপ আছে যেগুলো কিন্তু তোমার সমুদ্র তরঙ্গ, তারপর ধরো কাস্ট ভূমিরূপ যেটা নদী এবং চুনাপাথর গঠিত অঞ্চলের রাসায়নিক আবহবিকার ফলে গঠিত হয়। এরকম ভূমিরূপগুলো সম্পর্কে আমাদের কিন্তু এই চ্যাপ্টারে জানতে হবে। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কাকে বলে। অর্থাৎ আমরা যে সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যে কথাটা বলছি, এটা ডেফিনেশন যদি আমরা দিতে যাই তাহলে কি হবে। তাহলে দেখো, এখানে কতগুলো কথা বলা আছে, আমি তোমাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে ভূ বহির্জাত প্রক্রিয়া বলতে আরোহণ, অবরোহণ, জৈবিক প্রক্রিয়ার সম্মিলিত ফলকে বোঝায়। অবরোহণ মানে কি বলতো? অবরোহণ মানে হচ্ছে ক্ষয়, আরোহণ মানে হচ্ছে সঞ্চয়, আর জৈবিক মানে আমাদের জীবজগৎ, অর্থাৎ জীবজগতের মধ্যে মানুষ, প্রাণী, উদ্ভিদ সমস্ত কিছুই পড়ে, ফলকে বোঝায়। অবরোহণ যথাক্রমে আবহবিকার পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, অগ্নিভবন সম্মিলিত কার্যের ফলে সম্পাদিত হয়। আরোহণ প্রাকৃতিক শক্তির সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। এই অবরোহণ আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলে ভূমিরূপের বিবর্তন ঘটে। অর্থাৎ আরোহণ এবং সম্মিলিত পর্যায় যেটা, সেটা হচ্ছে তোমার পর্যায়ন। ঠিক আছে, যেটা এখানে নেই আমি তোমাদের বললাম, সেটা সম্মিলিত রূপ যেটা, সেটা হচ্ছে তোমার পর্যায়ন। বিভিন্ন প্রাকৃতিক শক্তি বা মাধ্যমের একক অথবা সম্মিলিত প্রচেষ্টায় ভূপৃষ্ঠের ক্ষয়ীভূত পদার্থের বহন এবং সঞ্চয় প্রক্রিয়া চলতে থাকে। এক্ষেত্রে কোনো একটি শক্তি যদি অধিক প্রভাব বিস্তার করে তখন তাকে ওই প্রাকৃতিক শক্তির একক কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে যদি একটা মাত্র ইয়ের মাধ্যমে গড়ে ওঠে তখন কিন্তু শুধুমাত্র ওই নির্দিষ্ট প্রাকৃতিক কার্যের ফলে গঠিত ভূমিরূপ হিসাবে চিহ্নিত করা যায়। অন্যদিকে ভূমিরূপ গড়ে ওঠার ক্ষেত্রে যখন একাধিক শক্তির সম্মিলিত কার্যের সমানভাবে দায়ী থাকে তখন তাকে প্রাকৃতিক প্রক্রিয়ার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিসাবে অভিহিত করা হয়। ঠিক আছে, তাহলে একাধিক যখন যুক্ত থাকবে তখন সেটাই কিন্তু প্রাকৃতিক শক্তির সম্মিলিত কার্যের ফলে ভূমিরূপ হিসাবে অভিহিত করা হবে। এরপরে দেখো যেটা আছে, বলছে আবহবিকার বায়ু এবং জলধারা। জলধারা মানে কি বলতো? এটা হচ্ছে নদী। ঠিক আছে, জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তাহলে দেখো, আমরা বায়ু, আবহবিকার এবং জলধারা এই তিনটে কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলি গঠিত হয়। আবহবিকার প্রবহমান জলধারা মানে নদী এবং বায়ুর মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ইনসেলবার্ট। তাহলে ইনসেলবার্ট কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় গো? ইনসেলবার্ট বেশিরভাগটাই তোমার মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাহলে ইনসেলবার্ট শুধুমাত্র বায়ু কার্যের ফলে গঠিত হয় না, সেখানে কিন্তু আবহবিকার এবং প্রবহমান জলধারা দুটোই কিন্তু আছে। তাহলে ইনসেলবার্ট কোনটাকে বলছে? বলছে পর্যায়ক্রমিক আবহবিকার এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়ীভবনের ফলে গোলাকার মস্তক বিশিষ্ট খাড়া ঢালযুক্ত কঠিন শিলা গঠিত অনুচ্চ অবশিষ্ট পাহাড়কে ইনসেলবার্ট বলা হয়। ইনসেলবার্ট কখন গঠিত হয়? পেডিপ্লেনের মধ্যে ইনসেলবার্ট থাকে। অর্থাৎ মরু ক্ষয়চক্রের শেষ অবস্থায় যে গোল ঢিবি যেটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত হয়, তার দ্বারা যে ভূমিরূপটাই যে তোমার অঞ্চ টিলার মতো যে ভূমিরূপটা গঠিত হয়, এটাকে তোমার ইনসেলবার্ট বলা হয়। বুঝতে পেরেছ? এবারে দেখো, ইনসেলবার্ট যে বৈশিষ্ট্য কী কী আছে বলছে, এই অবশিষ্ট পাহাড়গুলি পাদও সমভূমিতে অবস্থান করে। 2 নম্বর কি, এগুলির গড় উচ্চতা 30 থেকে 300 মিটার।
তিন নাম্বার কি, এগুলি গম্বুজ আকৃতির এবং স্বল্প ঢাল বিশিষ্ট হতে পারে, আবার অনেক সময় খাড়া ঢালযুক্ত হতে পারে। সৃষ্টির প্রক্রিয়া কি, সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হতো বায়ুর অবঘর্ষ এবং অপসারণ প্রক্রিয়ার ক্ষয়কার্যের ফলে ইনসেলবার্জের উৎপত্তি হয়েছে, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে বায়ুর একক কার্যে ইনসেলবার্জের উৎপত্তি সম্ভব নয়, সেখানে আবহবিকার নদীর ক্ষয়কার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দেখো অনুকূল পরিবেশ, ভিত্তি হচ্ছে গ্রানাইট শিলা। আমি তোমাদের প্রথমে বললাম গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত হয়। উলম্ব দারণের উপস্থিতি, উষ্ণ আর্দ্র পরিবেশ এবং বারংবার ভূ-উত্থানের সাক্ষ্য বহনকারী ভূমিভাগ। তাহলে এই গেল তোমার ইনসেলবার্জ। 2 নাম্বার দেখো ভূমিরূপ কি দিয়েছে, বোর্নহার্ড, যেটা নতুন ভূমিরূপ সম্পর্কে আমরা এবার পরিচিত হব। বোর্নহার্ড কোনটাকে বলছে, ইনসেলবার্জের থেকে ছোট আকৃতির মসৃণ উত্তল পৃষ্ঠদেশ বিশিষ্ট এবং অত্যন্ত খাড়া ঢালযুক্ত ট্যালাস বা অবস্কর মুক্ত গম্বুজ আকৃতির ক্ষয় প্রতিরোধী অবশিষ্ট পাহাড়কে বোর্নহার্ড বলা হয়। অর্থাৎ ইনসেলবার্জের থেকে ছোট যে ভূমিরূপটা, যেটা একই রকম মরু অঞ্চলে গঠিত হয়, ইনসেলবার্জ থেকে ছোট, সেটিকেই বলছে বোর্নহার্ড। উদাহরণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার ইয়োমেসাইন ন্যাশনাল পার্কের মাউন্ট স্টার কিং বোর্নহার্ডের আদর্শ উদাহরণ। ঠিক আছে, এটার বৈশিষ্ট্য, এটা সৃষ্টি কীভাবে সৃষ্টি হয় বলছে, মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত ইনসেলবার্জের উপর স্প্যালিং আবহবিকারের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে বোর্নহার্ডের সৃষ্টি হয়। বৈশিষ্ট্য কি, এদের মস্তক উত্তল এবং মসৃণ হয় এবং ঢাল অত্যন্ত খাড়াই হয়। 2 হচ্ছে বোর্নহার্ডগুলি দেখতে গোলাকার বা ডিম্বাকৃতির গম্বুজ আকারের হয়ে থাকে। 3 নাম্বার, এগুলি মোটামুটি 30 থেকে 100 মিটার উঁচু হয়। 4 নাম্বার হচ্ছে, তবে ইনসেলবার্জের মতো এগুলি সমপ্রায় ভূমিতে সৃষ্টি নাও হতে পারে। অর্থাৎ তোমার ইনসেলবার্জ যেমন সমপ্রায় ভূমিতে সৃষ্টি হয়, অর্থাৎ বায়ু ক্ষয়চক্রের শেষ অবস্থায় সৃষ্টি হয়, এটা কিন্তু শেষ অবস্থায় সৃষ্টি নাও হতে পারে, এটা এখানে বলা হয়েছে। এরপরের ভূমিরূপ দেখো দিয়েছে ক্যাসেল কপিজ। এটা এই ভূমিটা কি বলছে, উলম্বভাবে দুর্গের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা ছোট আকৃতির ইনসেলবার্জের এক ধরনের রূপভেদ হলো ক্যাসেল কপিজ। তাহলে এটাও হচ্ছে ইনসেলবার্জের একটা ধরন। এটার বৈশিষ্ট্য কি বলছে, এগুলি দেখতে অনেকটা সরু হয়, এদের মস্তকগুলি ইনসেলবার্জের তুলনায় একটু তীক্ষ্ণ হয়। 3 নম্বর, আকৃতিতে এরা ইনসেলবার্জের তুলনায় ছোট হয়। 4 নম্বর হচ্ছে, এগুলি খাড়া এবং দুর্গের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। সৃষ্টির প্রক্রিয়া বলছে, গ্রানাইট জাতীয় শিলায় গঠিত ইনসেলবার্জের অসংখ্য উলম্ব দারণ উপস্থিতি থাকলে বৈষম্যমূলক আবহবিকার এবং ক্ষয় প্রক্রিয়ার কারণে ক্যাসেল কপিজের সৃষ্টি হয়। এবার দেখা আছে নুব্বিন। নুব্বিন ভূমিরূপটা কি বলছে, গভীরভাবে স্বল্পমোচনের ফলে ভিত্তিশিলা উন্মোচিত ও মসৃণ হয়ে গোলাকার আকৃতির ছোট ছোট ঢিবি তৈরি করলে তাকে নুব্বিন বলা হয়। উদাহরণ কি, সৌদি আরবের হেইল শহরের পশ্চিম দিকে আরবীয় শিল্ডের উপর নুব্বিন লক্ষ্য করা যায়। এটা কীভাবে সৃষ্টি হয়, যে আবহবিকার বায়ুর কার্য এবং নদীর কার্যের মিলিত প্রক্রিয়ার ফলে এটা সৃষ্টি হয়। এবার মেসা এবং বিউট, এই ভূমিরূপটা, এটা কিন্তু দেখো বেসল্ট শিলায় গঠিত হয়। তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা জানলাম সেগুলো সবই কিন্তু গ্রানাইট শিলায় গঠিত। আর মেসা বিউট বেসল্ট শিলার উপর গঠিত। লাভা মালভূমির উপর দিয়ে প্রবাহিত নদীগুলি ক্ষয়কার্যের মাধ্যমে গভীর উপত্যকা গঠন করার ফলে মালভূমির বিচ্ছিন্ন হয়ে সমতল মস্তক বিশিষ্ট টেবিল বা ঢিবির মতো আকৃতি বিশিষ্ট পাহাড় সৃষ্টি করে। টেবিলের মতো আকৃতি বিশিষ্ট স্বল্প উচ্চ পাহাড়কে মেসা, ঢিবির মতো আকৃতি বিশিষ্ট ছোট ছোট টিলাগুলিকে বিউট বলা হয়। উদাহরণ কি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে রাটন মেসা এবং কলোরাডোতে গ্র্যান্ড মেসা দেখতে পাওয়া যায়। এছাড়া ভারতের মহাবালেশ্বর মালভূমিতে এরকম মেসা বিউট দেখতে পাওয়া কিন্তু যায়। এটা কীভাবে সৃষ্টি হয় বলছে, যে মেসা এবং বিউট সৃষ্টির ক্ষেত্রে আবহবিকার, বায়ুর ক্ষয়কার্য এবং জলধারার কার্যের মিলিত কার্যের ফলে প্রভাব বিস্তার করে। দেখো এটা মেসা বিউটের ছবি, এটা কিন্তু তোমরা স্কেচ হিসাবে ব্যবহার করতে পারো। তাহলে এই গেল তোমার আমাদের আবহবিকার, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই ভূমিরূপগুলো সম্পর্কে তোমরা আগে পরিচিত হয়েছিলে এবং কিছু কিছু সম্পর্কে নতুনভাবে পরিচিত হলে। এর পরের যে প্রশ্নটা আছে দেখো, সেটা বলছে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে কোন কোন ভূমিরূপ গঠিত হয়। তাহলে বায়ু এবং জলধারা মানে বায়ু এবং নদী, এই দুটোর মিলিত কার্যের ফলে কোন কোন ভূমিরূপ গঠিত হচ্ছে। প্রথম যে ভূমিরূপ সেটা হচ্ছে তোমার ওয়াদি। ঠিক আছে, ওয়াদি। হ্যাঁ, তাহলে মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে ওয়াদি বলা হয়, এটা আমরা কিন্তু আগে পড়েছি। তাহলে মরু অঞ্চলে শুষ্ক নদী খাতগুলিকে ওয়াদি বলা হয়। উদাহরণ হচ্ছে যে আরব মরুভূমির স্থানে স্থানে ওয়াদি দেখতে পাওয়া যায়। এগুলি ভিন্ন কিছু কিছু নাম আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াস, স্প্যানিশ ভাষায় আরোয়া, থর মরুভূমিতে নুবলা নামে পরিচিত। সৃষ্টির প্রক্রিয়া বলছে, মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে যে জলধারা সৃষ্টি হয় তা ক্ষুদ্র ক্ষুদ্র নদী খাতে পরিণত হয়। পরবর্তীকালে জলের দ্রুত অধগমন এবং অধিক পরিমাণে বাষ্পীভবনের কারণে নদী খাতগুলিতে শুকিয়ে যায় এবং ওয়াদি গড়ে ওঠে। বৈশিষ্ট্য কি, বছরের অধিকাংশ সময় এই নদী খাতগুলি শুষ্ক থাকে। 2 নম্বর, নদী খাতগুলির দৈর্ঘ্য খুব বেশি হয় না। 3 নম্বর হচ্ছে পর্যাপ্ত জলের অভাব এবং পলির প্রাচুর্যের জন্য ওয়াদিতে বিনুনিরূপী নদী বিন্যাসের সৃষ্টি হয়। তাহলে এটা গেল ওয়াদি। এবার দেখো পেডিমেন্ট।
পেডিমেন্টটা বলছে মরু এবং মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্তরময় ঈষৎ ঢালু এবং বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলা হয়। উদাহরণ হচ্ছে সাহারা মরুভূমিতে অ্যাটলাস পর্বতের দক্ষিণ দিকের পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্ট দেখা যায়। ঠিক আছে, এর সৃষ্টি কীভাবে হয় বলছে বায়ু এবং সাময়িক জলধারা মিলিত কার্যের ফলে মরুভূমিতে পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষয়ীভূত হয়ে পেডিমেন্টের উৎপত্তি ঘটে। বৈশিষ্ট্য কি? পেডিমেন্ট ছোট বড় প্রস্তরখণ্ড নুড়ি কাঁকড় দ্বারা গঠিত হয়। এর গড় ঢাল 1 থেকে 7 ডিগ্রি পর্যন্ত। 3 নম্বর হচ্ছে পেডিমেন্ট অবতল আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। তাহলে এই গেল তোমার পেডিমেন্ট। এরপর দেখো বাজাদা। তাহলে বাজাদা তোমার অন্য একটা ভূমিরূপ। পেডিমেন্ট বাজাদা পরপর দেখতে পাওয়া যায়, পেডিমেন্ট বাজাদা এবং প্লায়া। ঠিক আছে, মরু অঞ্চলে। তো বাজাদা দেখো কি বলছে, মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বাজাদা বলা হয়। উদাহরণ হচ্ছে সাহারা, কালাহারি, আরব এবং অস্ট্রেলিয়া মরুভূমির পাদদেশে পেডিমেন্টের সঙ্গে বাজাদা দেখতে পাওয়া যায়। সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে নুড়ি, বালি, পলি প্রভৃতি ক্ষয়কার্যজাত পদার্থ বাহিত হয়ে পেডিমেন্টের পরবর্তী অংশে সঞ্চিত হয়ে বাজাদা গড়ে ওঠে। আবার অনেকের মতে পর্বতের পাদদেশে একাধিক পলল শঙ্কু পরস্পর সংযুক্ত হয়ে বাজাদা গড়ে ওঠে। বৈশিষ্ট্য বাজাদা মূলত সূক্ষ্ম পলি বালি দ্বারা গঠিত হয়। 2 নম্বর হচ্ছে এর গড় ঢাল 3 থেকে 4 ডিগ্রি। বাজাদা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরপর দেখো দিয়েছে বোলসন, হচ্ছে মরু অঞ্চলে এটা হচ্ছে বাজাদার ছবি। ঠিক আছে, ওয়াদি এবং বাজাদার ছবিটা এটা তোমরা দিতে পারো স্কেচ। বোলসন হচ্ছে মরু অঞ্চলে কেন্দ্রাভিমুখী জলনির্গম প্রণালী দ্বারা গড়ে ওঠা পর্বত বেষ্টিত আবদ্ধ নিম্নভূমিকে বোলসন বলা হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে প্লায়াকেই বোলসন বলা হয়। কীভাবে সৃষ্টি হয় বলছে চারপাশ পর্বতমালা বেষ্টিত নিম্নভূমিতে ওয়াদি দ্বারা বালি রাশি জলবাহিত হয়ে সঞ্চিত হতে থাকে এবং কেন্দ্রাভিমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। এইভাবে সৃষ্ট বিস্তৃত প্লাবন নিম্নভূমি হলো বোলসন। বৈশিষ্ট্য কি? এটি একটি অন্তঃপ্রবাহী অববাহিকা। 2 নম্বর বোলসনের সর্বনিম্ন অংশ হলো প্লায়া। প্লায়া হ্রদে ওয়াদি বাহিত জল জমা হয় এবং বাষ্পীভবনের মাধ্যমে হারিয়ে যায়। এবার দেখো প্লায়া। মরু অঞ্চলে লবণাক্ত জলের অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলা হয়। দেখো আমি তোমাদের বলে রাখি, পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া এগুলো কীভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত। মরু অঞ্চলে যদি ধরো কোনো একটা ছোট্ট একটা পাহাড়ের সৃষ্টি হয়, তাহলে এইরকম করে পরপর তোমার পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া সৃষ্টি হয়। এইখান থেকে তোমার ধরো জলরাশি বেরিয়ে এলো, এইখানে হবে তোমার এই জায়গাতে হবে পেডিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে যে সেডিমেন্টগুলো আসছে সেগুলো এইখানে জমা হয়ে সৃষ্টি হচ্ছে পেডিমেন্ট। তারপরে এই জায়গাটা হচ্ছে তোমার বাজাদা। ঠিক আছে, তারপর জলরাশিটা এই যে তোমার লবণাক্ত তোমার হ্রদে এসে মিলে যাচ্ছে। মরুভূমি অঞ্চলে তো ধরো বেশি দূর পর্যন্ত জলটা বাহিত হতে পারে না। ঠিক আছে, ওইখানে এসে মিলে যায়, তখন এই জায়গাটা হচ্ছে তোমার প্লায়া। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার পেডিমেন্ট, এইটা হচ্ছে তোমার বাজাদা, আর এটা হচ্ছে প্লায়া। পেডিমেন্ট সেডিমেন্ট দুটো প্রায় কাছাকাছি কথা। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে তোমার, আর এই বরাবর তোমার জলধারাটা প্রবাহিত হবে, নিয়ে পরপর 3টে জিনিস সৃষ্টি হবে, পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া। তাহলে দেখো প্লায়াটা আমরা বললাম। এবার দেখো প্লায়া সৃষ্টির প্রক্রিয়া বলছে প্রথমে অপসারণ প্রক্রিয়ায় বালিকণা অপসারিত হয়ে অপসারণ গর্ত বা ব্লো আউটের সৃষ্টি হয়। 2 নম্বর এরপর ধীরে ধীরে ব্লো আউটের আকৃতি বাড়তে থাকে এবং গভীর অবনমনের সৃষ্টি হয় বা গভীরতা বাড়তে থাকে। 3 নম্বর হচ্ছে জলের সঙ্গে অতিরিক্ত লবণ ধুয়ে এসে এই হ্রদে জমা হয় বলে এগুলিকে লবণাক্ত হয়। তাহলে মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলা হয়। এবার দেখো বৈশিষ্ট্য কি বলছে, প্লায়া হলো মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা। অর্থাৎ ঠিক যেমন আমাদের সমুদ্র তলটা হচ্ছে নদীর ক্ষয়ের শেষ সীমা, একই রকমভাবে প্লায়া হচ্ছে মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা। 2 নম্বর বছরের অধিকাংশ সময় প্লায়া শুষ্ক থাকে। 2 নম্বর শুষ্ক অবস্থায় প্লায়ার উপরিভাগে জিপসাম, রক সল্ট প্রভৃতি লবণের আবরণ দেখা যায়। 4 নম্বর এই হ্রদের আয়তন কয়েক বর্গমিটার থেকে 10 বর্গ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। 5 নম্বর শুষ্ক লবণাক্ত প্লায়াতলে সূর্যালোক প্রতিফলিত হলে জলের মতো দেখায়। তৃষ্ণাক্ত মরু পথিকদের কাছে এগুলি মরুভূমির মরীচিকা। 6 নম্বর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অস্থায়ী জলধারা প্লায়াতে এসে মিলিত হলে প্লায়াকে কেন্দ্র করে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। এরপর দেখো মরু ক্যানিয়ন। তাহলে গিরিখাতার ক্যানিয়ন এটা তো আমরা পড়েছি। মরু ক্যানিয়ন নতুন ভূমিরূপ কী আছে বলছে, মরু অঞ্চলে বায়ু প্রবাহ দ্বারা ক্ষয়কার্যের ফলে আলগা হয়ে আসা বালি হঠাৎ প্রবল বৃষ্টিপাতের কারণে অপসারিত হয়ে গভীর খাতে সৃষ্টি করে তাকে মরু ক্যানিয়ন বলা হয়। উদাহরণ হচ্ছে সাহারায় এই ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য হচ্ছে পাহাড়ের সমান্তরালে এদের দেখা যায়। 2 হচ্ছে এদের গভীরতা খুব একটা বেশি হয় না। তাহলে এই গেল তোমার বায়ু এবং জলধারা বা বায়ু এবং নদীর
মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপর দেখো আছে হিমবাহ এবং জলধারা বা নদী। ঠিক আছে, জলধারাটা আমি বারবার বলছি, জলধারা মানেই হচ্ছে তোমার নদী। তাহলে হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো এবার আমরা জানবো। তা দেখো তোমার যে ভূমিরূপগুলো গঠিত হচ্ছে, প্রথমে তোমার হিমবাহ গলিত জলপ্রবাহ। ঠিক আছে, ক্ষয়কার্যের ফলে যে হিমবাহ গলিত জলপ্রবাহ, যে হিমবাহের তলদেশে প্রবল চাপ এবং ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে হিমবাহ গলে জলপ্রবাহের সৃষ্টি হয়। ঠিক আছে, এবং হচ্ছে সুড়ঙ্গ উপত্যকা। সুড়ঙ্গ উপত্যকা মানে তোমার গুহার মধ্যে অর্থাৎ গর্তের মধ্যে যখন উপত্যকার সৃষ্টি হচ্ছে হিমবাহের, তখন সেটা হচ্ছে সুড়ঙ্গ উপত্যকা। বলছে হিমবাহ গলিত জলপ্রবাহ ক্ষয়কার্যের মাধ্যমে দীর্ঘ এবং গভীর উপত্যকা সৃষ্টি করে, যা পরবর্তীতে উন্মোচিত হয়। হিমবাহের তলদেশে সৃষ্ট হওয়ায় এই ধরনের উপত্যকাকে ডেনমার্কের সুড়ঙ্গ উপত্যকা বলা হয়। প্রান্তীয় হ্রদ বা স্পিলওয়ে কোনটাকে বলছে? হিমবাহের প্রান্তভাগে প্রান্তগ্রাবরেখার উপস্থিতির কারণে হিমবাহ গলিত জলধারা আবদ্ধ হয়ে হ্রদের সৃষ্টি করে। এই সমস্ত হ্রদগুলোকে প্রান্তীয় হ্রদ বলা হয়। তারপর দেখা আছে কৌলি। কৌলি কি? হিমবাহ সৃষ্ট জলধারাগুলি উচ্চ গতিতে ভূমিভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে গভীর এবং খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকা সৃষ্টি করে তাকে কৌলি বলা হয়। এবার দেখো সঞ্চয় কার্যের ফলে কী কী গঠিত হচ্ছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে বহির্ধৌত সমভূমি। বহির্ধৌত সমভূমি হচ্ছে পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত নুড়ি, বালি, কাদা প্রভৃতি জমা হয়ে অনেক সময় এক বিশাল সমতল ভূমি সৃষ্টি করে। একে বলা হয় বহির্ধৌত সমভূমি। উদাহরণ হচ্ছে উত্তর আমেরিকা, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের সমভূমি দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য কি? পর্বতের পাদদেশে প্রান্তগ্রাবরেখা থেকে সৃষ্ট জলধারাগুলি প্রান্তগ্রাবরেখার কাছে ভারী এবং বড় টিলা এবং দূরের দিকে হালকা এবং সূক্ষ্ম ক্ষয়জাত পদার্থ সঞ্চয় করে। 2 নম্বর, এই ভূমিরূপের উপর দিয়ে বরফ গলা জলে বিনুনি আকৃতির নদীর মতো প্রবাহিত হয়। 3 নম্বর, অনেক সময় এই সমভূমিতে সৃষ্ট কোনো গর্তে হিমবাহ গলা জল জমে হ্রদের সৃষ্টি হয়। এবার দেখা হচ্ছে এস্কার। এস্কার চলমান হিমবাহের সঙ্গে তলদেশের ভূপৃষ্ঠের ঘর্ষণের ফলে হিমবাহের গলন শুরু হয়। অধিকাংশ হিমবাহের তলদেশ দিয়ে হিমবাহ গলিত এই জল স্রোতের ন্যায় বয়ে যায়, ফলে হিমবাহের তলদেশে সেই স্রোতের প্রবহমান বরাবর একটি সুড়ঙ্গের সৃষ্টি হয়। কালক্রমে এই সুড়ঙ্গটি নুড়ি, বালি, পলি, কাঁকড় ইত্যাদি হিমগ্রাব দ্বারা ভরাট হয়ে দীর্ঘ, অনুচ্চ, আঁকাবাঁকা শৈলশিরার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ গঠন করে। স্ক্যান্ডিনেভিয়ার একে এস্কার বলা হয়। বৈশিষ্ট্য কি? এগুলি কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত লম্বা হয়। এগুলি 5 থেকে 50 মিটার উঁচু এবং উপত্যকার ঢাল বরাবর প্রসারিত হয়। 2 নম্বর, এগুলি আঁকাবাঁকা এবং সংকীর্ণ হয়। 3 নম্বর, এস্কারের উভয় দিকে হ্রদ অবস্থান করে। 4 হচ্ছে এস্কার মূলত প্রান্তগ্রাবরেখার সঙ্গে যুক্ত থাকে। এরপর দেখো দিয়েছে কেম বদ্বীপ, কেম মঞ্চ বা কেম সোপান। তাহলে এটা বলছে পর্বতের পাদদেশে হিমরেখার নিচে উপত্যকার হিমবাহ গলে বেরিয়ে আসা শিলাখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি, কাদা প্রভৃতি স্তরীভূত হয়ে অনুচ্চ টিলার ন্যায় গঠিত বিচ্ছিন্ন প্রকৃতির ভূমিরূপকে কেম বলা হয়। নিশ্চল হিমরাশি দ্বারা সৃষ্ট নদী, হিমবাহিত শিলাখণ্ড, নুড়ি, কাঁকড়, কাদা প্রভৃতি, এই দেখো এটা হচ্ছে তোমার কেম মঞ্চ। ঠিক আছে, অর্থাৎ দুদিকে যখন মঞ্চের মতো অবস্থান করবে তখন সেটাকে বলছে কেম মঞ্চ। প্রভৃতি পদার্থকে বহন করে এনে পর্বতের পাদদেশীয় হ্রদে সঞ্চিত করে বদ্বীপের মতো ত্রিকোণাকার ভূমিরূপ গড়ে তোলে। একে কেম দ্বীপ বলা হয়। হিমবাহ উপত্যকার দুই পাশে বালি, শিলাখণ্ড প্রভৃতি সঞ্চিত হয়ে যে সোপানের মতো ভূমিরূপের সৃষ্টি করে তাকে কেম সোপান বলা হয়। বৈশিষ্ট্য কি? কেম 10 থেকে 12 মিটার উচ্চতাযুক্ত ঢিবির মতো অবস্থান করে। 2 হচ্ছে এটি ত্রিকোণাকার ভূমিরূপ। 3 হচ্ছে হ্রদ অঞ্চলে কেম সঞ্চিত হলে তার পাশে জল অবস্থান করে। এবারে কেটেল এবং কেটেল হ্রদ কোনটাকে বলছে? অনেক সময় বহির্ধৌত সমভূমির উপরে কোনো ফাটলের মতো গতিহীন বরফের চায় অবক্ষেপ দ্বারা চাপা পরে সেই বরফ গলে গেলে অবক্ষেপের চাপে ভূপৃষ্ঠের যে প্রায় গোলাকৃতি গর্তের মতো অবনমিত স্থানে সৃষ্টি হয় তাকে কেটেল বলা হয়। এই দেখো এটা হচ্ছে তোমার কেটেল। আর কেটেল হ্রদ এই কেটেলে জল সঞ্চিত হলে সেখানে কেটেল হ্রদের সৃষ্টি হয়। বৈশিষ্ট্য কেটেলগুলি গড়ে প্রায় 2 কিলোমিটার চওড়া এবং 8 মিটার গভীর হতে পারে। 2 নম্বর হচ্ছে এগুলি সাধারণত কেমের সঙ্গে অবস্থান করে। এবার নব কোনটাকে বলছে? দেখো হিমবাহের পশ্চাদপসারণের ফলে অনেক সময় হিমবাহ গলা জলপ্রবাহের দ্বারা প্রান্ত গ্রাবরেখার মধ্যস্থ নুড়ি, বালি, পাথর, কাদা, কাঁকড় প্রভৃতি জমা হয়ে ছোট ছোট ঢিবির মতো ভূমিরূপ গড়ে তোলে। একে নব বলা হয়। আর ভ্যালি ট্রেন কোনটাকে বলছে? বহির্বিধৌত সমভূমি যখন বিনুনি আকৃতির নদী বিন্যাস দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে ভ্যালি ট্রেন বলা হয়। এই ভূমিরূপের মাথার দিক অংশ মূলত বালি এবং বড় বড় নুড়ি দিয়ে তৈরি, কিন্তু নিম্ন প্রবাহের দিকে ক্রমশ সূক্ষ্ম পদার্থের সঞ্চয় দেখা যায়। তাহলে এই গেল তোমার
হিমবাহ এবং নদীর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপর দেখা যাচ্ছে সমুদ্র এবং নদীর জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও। তাহলে প্রথমে কি আছে দেখো, সমুদ্র এবং নদী, অর্থাৎ যেখানে নদী সমুদ্রে এসে মিশছে মোহনা অঞ্চলে, সেই জায়গাতে কিছু কিছু ভূমিরূপ আছে যেগুলো সমুদ্র এবং নদীর মিলিত কার্যের ফলে গঠিত হয়। প্রথম যে ভূমিরূপ সেটা হচ্ছে বদ্বীপ। ঠিক আছে, আমরা এমনিতেও পড়েছি যে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো কী কী, তার মধ্যে কিন্তু সমুদ্রের ভূমিকা আছে। সমুদ্র যদি অগভীর হয় বদ্বীপ গড়ে ওঠে না, সমুদ্রের মধ্যে যদি বিপরীত বায়ু প্রবাহ না থাকে বদ্বীপ গড়ে ওঠে না, এরকম অজস্র কিন্তু সমুদ্রের ভূমিকা আছে। তো বদ্বীপটা কী বলছে, নদী মোহনা সংলগ্ন অংশে নদীবাহিত কাদা, পলি, বালি প্রভৃতি স্তরতে সজ্জিত হয়ে মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার নেই যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলা হয়। সৃষ্টির প্রক্রিয়া বলছে বেশিরভাগ বড় বড় নদীতে মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে। বদ্বীপ গড়ে ওঠার পিছনে সমুদ্র এবং প্রবহমান জল দ্বারা মিলিত কার্য দায়ী। নদী যখন সমুদ্রে প্রবেশ করে তখন গতিশক্তি কমে যায় এবং বয়ে আনা পলি, বালি, কাদা, পাথর জমা হতে শুরু করে। দীর্ঘ সময় ধরে এই পলি জমে জমে বদ্বীপের সৃষ্টি হয়। 2 নম্বর, এর সঙ্গে সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটার প্রভাবে নদীর গতিশক্তি কমে গিয়ে নদীবক্ষে পলি জমার প্রক্রিয়া আরও সক্রিয় হয়। 3 নম্বর, আবার মোহনায় সমুদ্র জলে লবণতা বেশি হলে পলি সঞ্চয়ে বদ্বীপ গঠনের কাজ সহজ হয়। এবার দেখো খাঁড়িটাও কিন্তু তোমার এই মোহনা অঞ্চলে গড়ে ওঠে। বলছে সমভূমির প্রবাহ পথ বেরিয়ে সাগর বা মহাসাগরের সঙ্গে মিলনস্থলে নদী ফানেলের মতো আকৃতির মোহনাকে খাঁড়ি বলা হয়। সৃষ্টির প্রক্রিয়া মানে সমুদ্র এবং নদীর মিলিত ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে খাঁড়ি সৃষ্টি হয়। নদী মোহনার কাছাকাছি এসে উপস্থিত হলে সমুদ্র থেকে আসা প্রবল জোয়ারের স্রোতের প্রভাবে নবীন পলি সঞ্চিত গঠিত নদীর পাড় ভেঙে যায়, ফলে নদী উপত্যকা অনেকটা প্রশস্ত হয়ে খাঁড়ি সৃষ্টি করে। জোয়ারি চড়া, এটা জোয়ারি চড়া হলো মোহনা এবং বদ্বীপ অঞ্চলে পরিলক্ষিত নদীবাহিত কাদা বা বালির তৈরি এমন এক ধরনের সমতল এলাকা যা জোয়ারের সময় ডুবে যায় এবং ভাটার সময় ভেসে ওঠে। বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, সূক্ষ্ম কাদামাটি ও সিল্ট দ্বারা গঠিত। 2 নম্বর, জোয়ার ভাটা দ্বারা নিয়মিত প্রভাবিত হয়। 3 নম্বর হচ্ছে জৈব এবং অজৈব পদার্থের পরিসঞ্চয় সমৃদ্ধ। 4 নম্বর, অনেক পরিযায়ী পাখি এবং সামুদ্রিক জীবের আবাসস্থল। এবার দেখো লবণাক্ত জলাভূমি, মানে সময়ের সঙ্গে সঙ্গে জোয়ারি চড়াগুলিতে লবণ সহনশীল উদ্ভিদ জন্মায় এবং ধীরে ধীরে লবণাক্ত জলাভূমিতে পরিণত হয়। বৈশিষ্ট্য লবণাক্ত জলাভূমির বলছে জোয়ার ভাটার ফলে নিয়মিত জলমগ্ন হয়। 2 নম্বর হচ্ছে বন্যপ্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল, পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রাকৃতিক বন্যা নিয়ন্ত্রণ এবং উপকূলীয় ক্ষয় রোধে প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে। এটাকে ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, এখানেই তোমার ম্যানগ্রোভ অরণ্যের বৃদ্ধি পেয়ে থাকে। এরপর দেখো তাহলে আমরা নদী এবং সমুদ্রের মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ পড়লাম। এরপরে আমাদেরকে জানতে হবে হিমবাহ এবং বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহ এবং বায়ু, ঠিক আছে, কি কোন কোন ভূমিরূপের সৃষ্টি করে। প্রথম ভূমিরূপ দেখো সেটা হচ্ছে তোমার লোয়েস সমভূমি। ঠিক আছে, লোয়েস সমভূমি কিন্তু গঠিত হয় হিমবাহ এবং বায়ুর মিলিত কার্য। বায়ুবাহিত অতি সূক্ষ্ম বালিকণা উৎস অঞ্চল থেকে দূরে অবক্ষিপ্ত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলা হয়। হ্যাঁ, সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে হিমবাহ দ্বারা বহির্ভূত সমভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে সূক্ষ্ম এবং আলগা পলি বালুকণার সঞ্চয় ঘটে। 2 নম্বর, উদ্ভিদ শূন্য হওয়ায় এই সমস্ত অঞ্চল থেকে 0.05 মিলিমিটারের কম ব্যাসযুক্ত বালিকণা সহজেই প্রবল বায়ু প্রবাহের সঙ্গে ভাসমান অবস্থায় পরিবাহিত হয়। 3 নম্বর, এই বায়ুর গতি মন্দীভূত হলে বা এই বায়ু কোনো আর্দ্র বায়ু বা বৃষ্টিপাতের সম্মুখীন হলে বায়ুস্থিত বালিকণাগুলি সহজে অবক্ষিপ্ত হয় এবং লোয়েস সমভূমি গড়ে ওঠে। এরপর দেখা আছে 2 নম্বর আছে বালিয়াড়ি। বলছে বালুকাপূর্ণ বায়ু প্রবাহপথে কোনো প্রকার প্রতিবন্ধকতা বা উঁচু নিচু ভূপ্রকৃতির দ্বারা বাধাপ্রাপ্ত হলে বায়ুস্থিত বালি ওই স্থানে জমা হতে পারে। এইভাবে সঞ্চয়ের ফলে যে বালির স্তূপ বা ঢিবি গড়ে ওঠে তাকে বালিয়াড়ি বলা হয়। সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে হিমবাহ অধ্যুষিত বহির্ভূত সমভূমি অঞ্চল সূক্ষ্ম আলগা পলি এবং বালিতে পরিপূর্ণ হয়। পরবর্তীকালে জলবায়ু পরিবর্তনে ওই অঞ্চলটি শুষ্ক জলবায়ু অঞ্চলে পরিণত হলে কিংবা ঋতুভেদে শুষ্ক ঋতুর আবির্ভাব ঘটলে বায়ুর কার্য শুরু হয়, ফলে বহির্ভূত সমভূমির সাক্ষ্য বহনকারী ভূমির উপর বালিয়াড়ি গড়ে ওঠে। তাহলে এই গেল তোমার। এরপর আছে দেখো ভেন্টিফ্যাক্ট। ড্রেকান্তার এগুলো আমরা পড়েছি। এবারে ভেন্টিফ্যাক্টটা এখানে গঠিত হয়। বলছে ছোট বড় নুড়ি পাথর এবং শিলাখণ্ড সমন্বিত ভূমির উপর বায়ু প্রবাহের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে প্রায়ই এক বা একাধিক মসৃণ তল এবং তীক্ষ্ণ প্রান্ত বিশিষ্ট শিলাখণ্ড লক্ষ্য করা যায়। এই সকল সুনির্দিষ্ট তলযুক্ত শিলাখণ্ডকে ভেন্টিফ্যাক্ট বলা হয়। সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে হিমবাহ অধ্যুষিত বহির্ভূত সমভূমি অঞ্চলে বা পরিবাহিত অঞ্চলে পর্যায়ক্রমে হিমবাহ এবং হিমায়ন এবং গলনের ফলে বিভিন্ন ধরনের ছোট ছোট কোণাকৃতির অবস্কর বা ট্যালাস বা স্ক্রিজ সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে
একই দিকে বায়ুপ্রবাহের ফলে প্রবাহ পথে থাকা ছোট বড় ট্যালাস বা স্কিতে বায়ুপ্রবাহের প্রতিপাত অংশটি অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয়ের মাধ্যমে মসৃণ এবং সুচালো কোণ বিশিষ্ট হয়। এভাবে ভেন্টিফ্যাক্ট গড়ে ওঠে। এরপর দেখো আছে বালি আস্তরণ। বালি আস্তরণ হলো হিমবাহ দ্বারা উৎপন্ন এবং অন্যান্য উৎস থেকে আসা সূক্ষ্ম বালুকণা বা হিমযুগের পরে শুষ্ক পরিবেশে বাতাস দ্বারা বিস্তীর্ণ অঞ্চলে বিস্তার লাভ করে এবং মাটির উপর একটি পাতলা বা মাঝারি ও কম সংগঠিত স্তর গঠিত হয়। এগুলি সাধারণত পরিহিমবাহ এবং পেরিগ্লেসিয়াল অঞ্চলে গঠিত হয়। এটি বালিয়াড়ির মতো অতটা সুউচ্চ না হলেও এই ধরনের বালি জমা হওয়া হিমবাহ পরবর্তী পরিবেশে ব্যাপকভাবে দেখা যায়। সৃষ্টির প্রক্রিয়া হিমবাহ গলে যাওয়ার পর বিশাল পরিমাণ সূক্ষ্ম কণা যেমন সিল্ট ও বালি মাটির উপরে জমা হয়। শুষ্ক পরিবেশে বাতাস এসব কণা উড়িয়ে নিয়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে দেয়। এর ফলে হিমবাহ অধ্যুষিত ভূমির উপরে এরকম বালির আবরণ সৃষ্টি হয়। এই ধরনের আবরণ বালি আস্তরণ নামে পরিচিত। তাহলে এই হলো তোমার বালি আস্তরণ। তাহলে এই ভূমিরূপগুলো তোমার হিমবাহ এবং তোমার ওই বায়ুর সমুদ্র হিমবাহ এবং সমুদ্র এবং হিমবাহ এবং বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত হয়। এরপর দেখো সমুদ্র এবং বায়ুর মিলিত কার্যের ফলে কোন কোন ভূমিরূপ গঠিত হয় সেটা আমরা জানবো। সমুদ্র এবং বায়ু, হ্যাঁ, সমুদ্র মানে সমুদ্র তরঙ্গ। তাহলে কোন কোন ভূমিরূপ গঠিত হচ্ছে দেখো। প্রথমে হচ্ছে উপকূলীয় বালিয়াড়ি। তাহলে উপকূল অঞ্চল মানে যেখানে তোমার সমুদ্র এবং স্থলভাগ মিলিত হচ্ছে সেখানে তো উপকূল গঠিত হয়। তাহলে সেখানে যে বালিয়াড়িটা গঠিত হচ্ছে সেখানে কিন্তু সমুদ্র এবং বায়ু দুটোরই ভূমিকা কিন্তু থাকছে। তাহলে উপকূলীয় বালিয়াড়ি বলছে বায়ু প্রবাহের মাধ্যমে সমুদ্র সৈকতের বালি উড়ে গিয়ে উপকূল অঞ্চলে স্তূপাকারে সঞ্চিত হলে তাকে উপকূলীয় বালিয়াড়ি বলা হয়। উদাহরণ দীঘা এবং উড়িষ্যা উপকূলে এই ধরনের অনেক বালিয়াড়ি কিন্তু দেখতে পাওয়া যায়। সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে প্রথম দিকে সৈকত ভূমি থেকে বায়ুতাড়িত হয়ে বালি উপকূলের অভ্যন্তরভাগে প্রবাহিত হতে শুরু করে। 2 নম্বর বায়ুতাড়িত বালিরাশি উপকূলের অভ্যন্তরভাগে থাকা স্বাভাবিক উদ্ভিদ কিংবা পূর্বে গঠিত কোনো বালির স্তূপে বাধাপ্রাপ্ত হয়। এই বাধাগুলি বায়ুর গতি হ্রাস করে, ফলে বালি সেখানে জমতে শুরু করে। 3 নম্বর হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়ায় সঞ্চিত বালি একত্রিত হয়ে উঁচু ঢিবি গঠন করে, যাকে বলা হয় বালিয়াড়ি। 4 নম্বর হচ্ছে ধীরে ধীরে বালিয়াড়িতে জন্ম নেয় ঘাস জাতীয় উদ্ভিদ যা বালিয়াড়িকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের শিকড় বালিকে একত্রে বেঁধে রাখে এবং উড়ে যাওয়া রোধ করে আরও বালি জমতে সাহায্য করে। এইভাবে বালিয়াড়ি এবং আরও উঁচু বৃহৎ আকার ধারণ করে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে বালির চাদর উপকূলীয় অঞ্চলের সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে বালুকা রাশির উদ্ভব ঘটে। বিস্তীর্ণ উপকূল অঞ্চল জুড়ে ওই বালুকা রাশি সঞ্চিত থাকলে তাকে বালির চাদর বলা হয়। সৃষ্টির প্রক্রিয়া বলছে কিছু কিছু অঞ্চলে যেখানে বাতাস বালিয়াড়ি তৈরির জন্য যথেষ্ট শক্তিশালী নয় বা বালির সরবরাহ কম, সেখানে বালি একটি অপেক্ষিত সমতল পাতলা স্তর হিসাবে জমা হয় এবং বালির চাদর সৃষ্টি করে। এরপর দেখা যাচ্ছে বালির শৈলশিরা উপকূলীয় অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে বায়ুর গতিপথের সমান্তরালে বাঁধের মতো বালি গঠিত উচ্চভূমির সৃষ্টি হয়। এদের বালির শৈলশিরা বলা হয়। ব্লো আউট উপকূলীয় অঞ্চলে বাতাস দ্বারা বালি অপসারিত হওয়ার ফলে উপকূলীয় বালিয়াড়ির মধ্যে তৈরি হওয়া গর্ত বা অবনমনকে ব্লো আউট বলা হয়। ব্লো আউট প্রায়শই সেখান থেকে তৈরি হয় যেখানে গাছপালার আচ্ছাদন ভেঙে যায় এবং বাতাস এই অংশ থেকে বালি উড়িয়ে নিয়ে যায়। মানুষের চলাচল ও এর কারণ হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার সমুদ্র এবং বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপরে দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এটা কিন্তু আমরা আগেও পড়েছি। এখানে তোমার একদিকে নদী, অন্যদিকে তোমার রাসায়নিক প্রক্রিয়া চুনাপাথর গঠিত অঞ্চলে এই সম্মিলিত কার্যের ফলে ভূমিরূপগুলো গঠিত হয়, যেটাকে কাস্ট ভূমিরূপ বলা হয়। তাহলে প্রথম যে ভূমিরূপ দেখো এখানে প্রথম হচ্ছে তোমার কাস্ট উপত্যকা। ঠিক আছে, কাস্ট উপত্যকা হচ্ছে কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত নদী জলপ্রবাহ এবং দ্রবণ প্রক্রিয়ায় নিচের দিকে দ্রুত ক্ষয় করে যে খাড়া ঢাল বিশিষ্ট গভীর উপত্যকা সৃষ্টি হয় তাই কাস্ট উপত্যকা বলা হয়। এরপর দেখা যাচ্ছে অন্ধ উপত্যকা কাস্ট অঞ্চলের নদী প্রবাহ পথে শৃঙ্খল সোয়াল হলের উপস্থিতি থাকলে নদীর জল তার মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে। শৃঙ্খল বা সোয়াল হলে প্রবেশ করার দরুন নদীটি তার মূল উপত্যকা বা মূল প্রবাহ পথটি হারিয়ে ফেলে। এইভাবে ঊর্ধ্ব প্রবাহে প্রবল নিম্নক্ষয়ের ফলে নদীর উৎস বা উজানের দিকে থেকে শৃঙ্খল পর্যন্ত যে সুগভীর সংকীর্ণ জলপূর্ণ উপত্যকা সৃষ্টি হয় তাকে অন্ধ উপত্যকা বলা হয়। এরপর দেখা যাচ্ছে শুষ্ক উপত্যকা। কাস্ট অঞ্চলে নদীর প্রবাহ পথে শৃঙ্খল বা সোয়ালো হলের উপস্থিতি থাকলে নদীর জল তার মধ্যে দিয়ে ভূগর্ভে প্রবেশ করে, ফলে নদী উপত্যকার মোহনা বা ভ্যালির দিকের অংশ সম্পূর্ণ জলশূন্য হয়ে পড়ে। একে শুষ্ক উপত্যকা বলা হয়। তারপর কি আছে দেখো প্রাকৃতিক সুড়ঙ্গ। কাস্ট অঞ্চলের উপরের দিকে প্রবাহিত নদী শৃঙ্খলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে দ্রবণ কার্যের মাধ্যমে সুড়ঙ্গের সৃষ্টি করে, একে প্রাকৃতিক সুড়ঙ্গ বলা হয়। ভারতের মধ্যপ্রদেশে মানাদা ও পর্বতে প্রাকৃতিক সুড়ঙ্গ আছে। এদের প্রাকৃতিক সেতু যে প্রাকৃতিক সুড়ঙ্গের ছাদ ধসে
করতে থাকলে সুড়ঙ্গের দৈর্ঘ্য ক্রমশ কমতে থাকে। অবশেষে সুড়ঙ্গের ছাদের কঠিন অংশ ক্ষয় না পেয়ে সেতুর মতো অবস্থান করে এবং এর উপর দিয়ে পারাপার করা যায় বলে একে প্রাকৃতিক সেতু বলা হয়। এরপর দেখো পকেট উপত্যকা। বলছে কার্স্ট অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ছোট অথচ গভীর ও খাড়া ঢালযুক্ত উপত্যকাকে পকেট উপত্যকা বলা হয়। তারপর দেখা হচ্ছে মিয়েন্ডার গুহা। বলছে নদী বাঁক বা মিয়েন্ডার খাড়া ঢাল বিশিষ্ট অবতল অংশে দ্রবণ এবং অবঘর্ষণ প্রক্রিয়ায় যে গুহার সৃষ্টি হয় তাকে মিয়েন্ডার গুহা বলা হয়। উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে তোমার মিয়েন্ডার গুহা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই গেল তোমার কার্স্ট অঞ্চলের গঠিত ভূমিরূপ। এটা কিন্তু তোমরা তোমাদের যে পূর্ববর্তী ক্লাসে যেগুলো পড়েছো 9-10-এ সেখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে এটা পেতে পারো। সেখানে স্কেচও খুব সুন্দর করে দেওয়া আছে। তাহলে দেখো আমি এই মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ থেকে অনেকগুলোই নতুন নতুন জিনিস আমরা জানলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।